দেখা যাচ্ছে। হ্যালো, সোহান দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হুম। তো কোনো সমস্যা হলে গ্রুপে মেসেজ করবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। ঠিক আছে স্যার। হুম। তো যাই হোক, আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সার্বভৌমিকতা। ওল্ড সিলেবাসের গ্রুপ এ, সেখানে 8 নম্বর ইউনিট, সেটা আছে সোভারেন্টি। ইউনিটের 5টা ভাগ আছে। এক হচ্ছে ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স, ডি জুরে ডিফ্যাক্টো, বহুত্ববাদী তত্ত্ব, একাত্মবাদী তত্ত্ব এবং জনগণের সার্বভৌমিকতা, আভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমতার লিমিটেশন। তো মোটামুটি সবগুলোই সংক্ষেপে আলোচনা করব আজকে। এটা আলোচনা করার পরে পরীক্ষা নেব, হ্যাঁ। তো সার্বভৌমিকতা সম্পর্কে আমরা জানি সংক্ষিপ্ত, তবুও প্রথমে একটু এই সার্বভৌমিকতা বিষয়টা কিভাবে আসলো তার একটু ক্রমবিকাশের ইতিহাস এখানে তুলে ধরবো। প্রাচীনকালে যদিও আমরা দেখি, তাহলে দেখবো যে সার্বভৌমিকতা নিয়ে তেমন কিন্তু কেউ মাথা ঘামায়নি। প্রাচীনকালে এমনি রাষ্ট্র বা সরকার শাসন এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের যেখানে উৎপত্তি গ্রিস, এখানে গ্রিক দার্শনিক তথা রাষ্ট্রবিজ্ঞানের জনক, তিনি আইনের সার্বভৌমিকতার কথা বলেছেন, কিন্তু স্পষ্টভাবে সার্বভৌমিকতাকে নিয়েই তিনি আলোচনা কোথাও করেননি। পরবর্তী প্রাচীন রোম সাম্রাজ্যে আমরা দেখেছি যে সেখানেও সার্বভৌমিকতার ধারণার কথা বলা হয়েছে। রোমান চিন্তাবিদরা জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন। আমি জানি সেখানে গণতান্ত্রিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপরে গিয়ে মধ্যযুগে সার্বভৌমতার ধারণা কিছুটা স্পষ্টতা লাভ করে। এ সময় সম্রাট বা রাজা ও ধর্মীয় গুরু পোপ, এদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। অর্থাৎ ক্ষমতা কার হাতে থাকবে এ নিয়ে একে অপরের সাথে দ্বন্দ্ব শুরু হয়। শেষ পর্যন্ত সম্রাটের জয় হয় এবং ধীরে ধীরে সম্রাটের যে ক্ষমতা বা কর্তৃত্ব, সেটাই সার্বভৌমিকতার রূপ নেয়। মধ্যযুগের শেষের দিকে জনগণ যখন মুক্তি পাগল হলো, স্বাধীন হওয়ার চেষ্টা করলো, তখন ওয়াকহ্যামের উইলিয়াম এবং পাদুয়ার মার্সিলিও, এরাও কিন্তু সেই জনগণের সার্বভৌমিকতার কথা প্রচার করতে শুরু করলো। অর্থাৎ জনগণকে স্বাধীন করার জন্য বা স্বাধীনতা মানসিকতাকে ত্বরান্বিত করার জন্য তারাও জনগণের যে সার্বভৌমিকতা সেটা প্রচার করতে শুরু করলো। ঠিক ইতিমধ্যেই ইউরোপে নবজাগরণ শুরু হয়, আর নবজাগরণের সাথে সাথে সম্রাটদের নেতৃত্বে যে জাতিরাষ্ট্র গঠনের উদ্যোগ লক্ষ্য করা যায়, আর সেই সঙ্গে সঙ্গে সার্বভৌমিকতার উদ্ভব ঘটে। বিশেষ করে আধুনিক যুগের শুরুতে, অর্থাৎ 16শ শতাব্দীর দিকে রাষ্ট্র ও সার্বভৌমিকতার পূর্ণতা লাভ করে। এই সময় ইটালিতে আমরা জানি যে ইটালির যে পরিস্থিতি কি ছিল, সেই সময় ইটালি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক, ভৌগোলিক একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল। তো এই বিশৃঙ্খলাকে থেকে মুক্তি পাওয়ার জন্য একটা শক্তিশালী জাতীয় রাষ্ট্রের প্রয়োজন সে সময় অনুভব হয়েছিল। ম্যাকিয়াভেলি আর এই যে শক্তিশালী জাতীয় রাষ্ট্র, সেই শক্তিশালী জাতীয় রাষ্ট্রের প্রচার শুরু করে। সে সময় ম্যাকিয়াভেলি অনুভব করেছিল যে বারে বারে ক্ষমতা পরিবর্তন হচ্ছে। তো সেজন্য ম্যাকিয়াভেলি হচ্ছেন নিরঙ্কুশ সার্বভৌমিকতার সমর্থক। তিনি সব রকম গণতান্ত্রিক পথকে বর্জন করে স্বৈরাচারী এবং নিরঙ্কুশ রাজতন্ত্রের মতবাদ প্রচার করেন। যদিও তার এই রাজতন্ত্র প্রচারের বা নিরঙ্কুশ সার্বভৌমিকতার প্রচারের পিছনে তার নিজের স্বার্থ ছিল, কারণ তিনি সমসাময়িক যে রাজা,
সে রাজাকে খুশি করার জন্য তার যে বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, সে প্রিন্স লিখেছেন, এবং সেখানে রাজার গুণগান করতে গিয়ে স্বৈরাচারী আহ, সার্বভৌমত্ব বা নিরঙ্কুশ সার্বভৌমত্বের কথা প্রচার করেন। এরপরে ম্যাকিয়াভেলির পরে জন বোদা, তিনিও রাজনৈতিক চিন্তাধারাতে সার্বভৌমত্ব ধারণার বিস্তার ঘটান। তার মতে সার্বভৌম ক্ষমতার উপস্থিতি রাষ্ট্রকে অন্যান্য সংঘ থেকে আলাদা করে, অর্থাৎ সমাজে যে রাষ্ট্রের মতো আরো অন্যান্য সংঘ আছে, সংগঠন আছে, সেগুলোকে থেকে সার্বভৌমিকতাই রাষ্ট্রকে আলাদা করে। সে অনুসারে তিনি নাগরিককে সার্বভৌম ক্ষমতার অধীন বলে মনে করেন। আবার সার্বভৌমিকতার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কি বলেছেন? আইনের প্রতিবন্ধকতা ব্যতীত নাগরিক ও প্রজাদের উপর সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের অধিকারী হচ্ছে সার্বভৌম, অর্থাৎ sovereignty is the supreme power over citizens and subjects unrestrained by the law। এখানে তিনি জন বোদা কি করেছেন? লকে ইনক্লুড করেছেন। জন বোদাকে অনুসরণ করে সপ্তদশ শতাব্দীর ইংরেজ দার্শনিক টমাস হবস, আমরা জানি সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা, তিনিও সার্বভৌমত্বের ধারণাকে স্পষ্ট ও প্রাণবন্ত করে তোলেন। তারপরে জন লক, তিনিও আর সেই ধারণাকে আর একটু এগিয়ে নিয়ে যান। তারপরে সবচেয়ে শেষে সামাজিক যুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা দার্শনিক রুশো, তিনি জনগণের সার্বভৌমিকতার কথা প্রচার করেন। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আছে, হবস, লক ও রুশো তিনজনই সার্বভৌমিকতার কথা বলেছেন, তো তিনজনের সার্বভৌমত্বের ধারণার পার্থক্য কি? কে পারবে? বলো তো কেউ। হবস কি ধরনের সার্বভৌমিকতার কথা বলেছেন? হ্যালো, বলো যে। হ্যাঁ, আইনগত। আর লক হচ্ছে রাজনৈতিক, আর রুশো হচ্ছে জনগণ। বাহ, ভেরি গুড। হবস হচ্ছে আইনগত সার্বভৌমিকতার কথা বলেন, লক হচ্ছে রাজনৈতিক সার্বভৌমিকতার কথা বলেন, এবং রুশো জনগণের সার্বভৌমিকতা, তার যে সাধারণ ইচ্ছা, সেই সাধারণ ইচ্ছার ধারণার মাধ্যমে জনগণের সার্বভৌমিকতাকে গুরুত্ব দিয়েছেন। এটা কিন্তু ঘুরিয়ে ফিরে অনেকবার পরীক্ষাতে এসছে। হ্যাঁ, অনেকে কনফিউশনে পড়ে যায় কোনটা কি, এই জন্য এটা। আচ্ছা, এবার আমরা সার্বভৌমিকতার সার্বভৌমিকতার একটা ক্রমবিকাশের ইতিহাস আলোচনা করলাম। এবার কিছু সংজ্ঞা দেখে নেব, সংজ্ঞাগুলো অনেক সময় আছে। তো সার্বভৌমিকতা বলতে কি বুঝি? সার্বভৌমিকতা বলতে এমন এক ক্ষমতাকে বোঝায় যার ঊর্ধ্বে কোনো ক্ষমতা নেই, অর্থাৎ রাষ্ট্রের যে চরম ও সর্বোচ্চ সীমাহীন ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা দ্বারা কি হয়? রাষ্ট্র সমস্ত ব্যক্তি বা ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠান এদেরকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সার্বভৌম ক্ষমতার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন জন বোদা বা বডিন, তিনি কি বলেছেন? সার্বভৌম ক্ষমতা হলো নাগরিক ও প্রজাদের উপর আরোপিত এমন এক সীমাহীন ক্ষমতা যা আইনের দ্বারা বাধাগ্রস্ত, অর্থাৎ তিনি আইনের দ্বারা কন্ট্রোল করার ক্ষমতা, মানে কন্ট্রোল বা আইন দ্বারা সেই ক্ষমতা কন্ট্রোল হবে, এই ধরনের কথা তিনি বলেছেন। অর্থাৎ সার্বভৌম ক্ষমতা এমন একটা যা আইনের ঊর্ধ্বে নয়। সরি, এখানে ভুল বললাম, তিনি আইনের ঊর্ধ্বের কথা বলেছেন, পরবর্তীতে আইনের বিষয়টা এসছে। উইলবি বলছেন রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হলো সার্বভৌম ক্ষমতা। অধ্যাপক বার্জেস বলছেন প্রত্যেক প্রজা সংঘের উপর মৌলিক, চরম ও সীমাহীন ক্ষমতাকে সার্বভৌম ক্ষমতা বলে বা সার্বভৌমত্ব বলে। জন অস্টিন বিখ্যাত তার যে বক্তব্য, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যদি
কোন সুনির্দিষ্ট উচ্চ মানবীয় কর্তৃপক্ষ অনুরূপ কোন কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রকাশে অভ্যস্ত না হয় এবং সমাজের অধিকাংশ জনগণের কাছ থেকে স্বভাবজাত আনুগত্য লাভ করে, তবে সেই নির্দিষ্ট উচ্চ কর্তৃপক্ষ হলো সেই সমাজের সার্বভৌম এবং উক্ত সার্বভৌমত্বতাকে কি বলা নিয়ে গঠিত যে সমাজ, সে সমাজ হচ্ছে রাজনৈতিক ও স্বাধীন। অর্থাৎ এক কথায় সমাজে যদি কোনো কর্তৃপক্ষ অন্যান্য সমস্ত কর্তৃপক্ষকে নিজের মতো করে কাজ করিয়ে নেয় বা আহ, সেই কর্তৃপক্ষের প্রতি অন্যান্য সমস্ত কর্তৃপক্ষ বা জনগণ, ব্যক্তি, সংস্থা আনুগত্য প্রদর্শন করে, তবে তাকে আর সার্বভৌম কর্তৃপক্ষ বলা হবে এবং এই যে সমাজ গঠিত হচ্ছে সেই সমাজ হচ্ছে রাজনৈতিক এবং স্বাধীন। ব্ল্যাকস্টোন বলেছেন সার্বভৌম ক্ষমতা সর্বোচ্চ অপ্রতিরোধ্য, চূড়ান্ত ও অনিয়ন্ত্রিত কর্তৃত্বকে বোঝায়। ডুগুই বলেছেন সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের আদেশ প্রদান করার ক্ষমতা, অর্থাৎ এটি রাষ্ট্র হিসাবে সংগঠিত জাতির ইচ্ছার স্বরূপ। এটি রাষ্ট্রের অভ্যন্তরে সকল ব্যক্তিকে নিঃস্বার্থ আদেশ প্রদান করার ইচ্ছা। অর্থাৎ রাষ্ট্র কি করবে, রাষ্ট্র হচ্ছে তার যে ইচ্ছা, সেই ইচ্ছা তার আদেশের মাধ্যমে প্রকাশ করবে। তো যাই হোক, এই সার্বভৌমিকতা দুটো দিক আমরা লক্ষ্য করি। এক হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমিকতা, দ্বিতীয় হচ্ছে বাহ্যিক সার্বভৌমিকতা। বলছি সবাই শুনতে পাচ্ছ তো? বলছি কোনো ডিস্টার্ব করছে? না স্যার, খুব সুন্দর ক্লাস হচ্ছে। তো আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বোঝায় যে রাষ্ট্র তার নিজের যে ভূখণ্ড এলাকা আছে, ভূভাগ আছে, সেই ভূভাগের মধ্যে বসবাসকারী সমস্ত ব্যক্তি, সংগঠন, সংস্থা সেই রাষ্ট্রীয় আইন মেনে চলতে বাধ্য। কেউ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে না। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করছে বা রাষ্ট্রের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে, সে আভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্ত জনগণ বা রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সমস্ত যে কর্তৃপক্ষ আছে, সে ব্যক্তিগত কর্তৃপক্ষ হতে পারে, সংস্থামূলক কর্তৃপক্ষ হতে পারে, প্রত্যেকে সেই আইন মেনে চলতে বাধ্য। কেউ সেই আইনের প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারে না। এই বিষয়টাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব। অপরদিকে বাহ্যিক সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? বাহ্যিক সার্বভৌমত্ব বলতে বোঝায় রাষ্ট্র অপর কোনো বৈদেশিক শক্তির কর্তৃত্ব বা আধিপত্য থেকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন। অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে আমরা দেখেছি যে ব্রিটেনের একটা কর্তৃত্ব বা সাম্রাজ্য বিস্তারের যে মানসিকতা বা কর্তৃত্ব ভারতবর্ষে ছিল। তখন কিন্তু ভারতবর্ষ সার্বভৌম ছিল না। যখন স্বাধীনতা লাভ করলো, বিশেষ করে 1950 সালের 26শে জানুয়ারি থেকে যখন আমাদের নিজস্ব তৈরি সংবিধান অনুসারে কার্যাবলী শুরু হলো, শাসন ব্যবস্থা শুরু হলো, তখন থেকে ভারত সার্বভৌমত্ব লাভ করে। তবে অনেক সময় রাষ্ট্রকে বিদেশের সাথে বিভিন্ন চুক্তি সন্ধি করতে হয়, অন্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল হতে হয়, তবুও সেই নির্ভরশীলতা রাষ্ট্রের স্বাধীনভাবে করতে পারে। তিনি কোন রাষ্ট্রের সাথে চুক্তি করবেন কি করবেন না, সেটা কিন্তু রাষ্ট্রের নিজস্ব স্বাধীন ব্যাপার। শুধু তাই নয়, রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন, অন্যান্য রাষ্ট্রের সাথে তার কি নীতি হবে, কি সম্পর্ক হবে, সেই ব্যাপারেও রাষ্ট্রের আর ইচ্ছা, নিজের ইচ্ছাই চূড়ান্ত। এক কথায় বাহ্যিক সার্বভৌমত্ব অর্থ হচ্ছে জাতীয় স্বাধীনতা। রাষ্ট্রের ভেতরে বাইরে থেকে কোনো শক্তি রাষ্ট্রকে পরিচালিত করতে পারবে না বা রাষ্ট্রের সিদ্ধান্ত ব্যাঘাত ঘটাতে পারবে না। এই যে ক্ষমতা, এটাই বলা হচ্ছে বাহ্যিক সার্বভৌমতা। অধ্যাপক ল্যাস্কি বলেছেন সেটাই, আধুনিক রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র, অন্যান্য সম্প্রদায় থেকে এটি স্বাধীন। এটি তার নিজস্ব ইচ্ছাকে সত্যিকারের অর্থে অন্যান্য আভ্যন্তরীণ সম্প্রদায়ের উপর আরোপ করতে পারে, অর্থাৎ যা অপর কোনো বাহ্যিক শক্তির দ্বারা প্রভাবিত হবে না। স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে
রাষ্ট্র তার যে নিজের ইচ্ছা অর্থাৎ নিজের যে আইন বা নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অন্যান্য আভ্যন্তরীণ যে সম্প্রদায়, রাষ্ট্রের মধ্যে যে সম্প্রদায় আছে, আমি যেটা বললাম, বারে বারে বলছি যে ব্যক্তি, সংগঠন, সংস্থা, কর্তৃপক্ষ, তারা প্রত্যেকে কিন্তু সেই আইন মেনে চলতে বাধ্য। এবার আমরা আলোচনা করব উপরে যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম, সেই সংজ্ঞাগুলোর যদি আমরা বিশ্লেষণ করি, বিচার করি, তাহলে দেখব যে কতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। কি কি সেই বৈশিষ্ট্য? প্রথমে হচ্ছে সার্বজনীনতা, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা হলো সার্বজনীন, রাষ্ট্রের সকল ব্যক্তি সংঘ এর অধীন। এটি চিরন্তন সত্য, তবুও সার্বভৌম ক্ষমতা আইন দ্বারা সীমাবদ্ধ। যাই হোক, সার্বজনীন মানে সার্বভৌম ক্ষমতা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো নির্দিষ্ট সম্প্রদায়, কোনো নির্দিষ্ট ব্যক্তি এটাকে অমান্য করে চলবে, আবার কোনো একটা সম্প্রদায় যদি মনে করে যে না মান্য করে চলবে না, অমান্য করবে, হ্যাঁ, তো এরকম কিছু বলা হয়নি। কিন্তু এই সার্বভৌম ক্ষমতা হচ্ছে আইন দ্বারা সীমাবদ্ধ। আমি পরে আলোচনা করছি কিভাবে আইন দ্বারা, যেমন ভারতের যে সিদ্ধান্ত হয় সমস্ত কিছু সংবিধান মেনে হয় বা সাংবিধানিক আইন মেনে হয়। সাংবিধানিক আইনের বাইরে কোন রাষ্ট্র তার সিদ্ধান্ত নিতে পারে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে চরম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা হচ্ছে চরম ও চূড়ান্ত। এই ক্ষমতাকে রাষ্ট্রের সকল নাগরিক মেনে চলতে বাধ্য। অন্য কোন শক্তি রাষ্ট্রের ক্ষমতার উপর হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ যে ক্ষমতা চূড়ান্ত, তার উপরে কেউ আর খবরদারি করতে পারে না। তাই রাষ্ট্রবিজ্ঞানী ব্রুনসলি তিনি কি বলেছেন? রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বাহ্যিক দিক থেকে অপরাপর রাষ্ট্রের অধিকার এবং আভ্যন্তরীণ দিক দিয়ে এর নিজস্ব প্রকৃতি ও ব্যক্তিবর্গের অধিকার দ্বারা সীমিত। অর্থাৎ চরম হলেও কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের অভ্যন্তরে প্রথা, রীতিনীতি, যে বা পরম্পরা আছে, সেগুলোর ভিত্তিতে কিছুটা সংযম থাকে, এবং বাইরের ক্ষেত্রেও ঠিক একই রকম লিমিটেশন কিছুটা আছে। অবিভাজ্যতা, অর্থাৎ সার্বভৌম ক্ষমতাকে বিভাজন করা যাবে না, ভাগ করে দেওয়া যাবে না। আচ্ছা, এতটা সার্বভৌমতা অমুক সংগঠন ভোগ করবে, এতটা সার্বভৌমতা রাষ্ট্র ভোগ করবে, এতটা সার্বভৌমতা অমুক সংস্থা ভোগ করবে, এরকম সার্বভৌম ক্ষমতাকে কিন্তু কখনোই ভাগ করে দেওয়া যায় না। আমরা জানি যে ঐক্যবদ্ধ যে জনসমাজ, সেই ঐক্যবদ্ধ জনসমাজ নিয়ে আর রাষ্ট্র গঠিত হয়। আমরা পরে ক্লাস নেব জাতি, জাতীয় জনসমাজ, রাষ্ট্র, জনসমষ্টি, এগুলোর উপর একটা ক্লাস হবে। তো এই যে ঐক্যবদ্ধ যে জনসমাজ, সেটাকে রাষ্ট্র বলা হয়। আর সেজন্য সার্বভৌম ক্ষমতা বিভক্ত করলে জনসমষ্টির ঐক্যবদ্ধ হয়ে জনসমাজে পরিণত হতে পারে না, ঐক্যবদ্ধটা নষ্ট হয়, তখন রাষ্ট্র তৈরি বা থাকতে পারে না। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে অহস্তান্তর যোগ্য। সার্বভৌম ক্ষমতাকে হস্তান্তর করা যায় না। এটা হচ্ছে রাষ্ট্রের প্রাণ স্বরূপ। যেরকম একজন ব্যক্তি তার প্রাণ অন্যজনকে দিতে পারে না, ঠিক একই রকম রাষ্ট্রের সার্বভৌমতা আর অন্য হাতে তুলে দেওয়া যায় না। যদি তুলে দেয় তাহলে সার্বভৌমতা যদি হারিয়ে ফেলে, তাহলে রাষ্ট্র অবলুপ্ত হবে, রাষ্ট্র বলে কিছু থাকবে না। তাই কোনো মতে এটা হস্তান্তর করা যায় না। সার্বভৌম ক্ষমতা হচ্ছে স্থায়ী ক্ষমতা, অর্থাৎ যতদিন রাষ্ট্র আছে সার্বভৌম ক্ষমতা ততদিন থাকবে। সার্বভৌম ক্ষমতার অধিকারী ব্যক্তিবর্গের পরিবর্তন হতে পারে, অর্থাৎ সরকার পরিবর্তন হতে পারে। সার্বভৌম ক্ষমতা যারা পরিচালনা করছে বা প্রয়োগ করছে তারা পরিবর্তন হতে পারে, কিন্তু সার্বভৌম ক্ষমতা কখনোই পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় তাহলে রাষ্ট্র বলে কিছু থাকবে না। পরবর্তী বৈশিষ্ট্য বলা হচ্ছে এককত্ব, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা হলো একক ক্ষমতা। রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রই এই ক্ষমতা ভোগ করতে পারবে। সার্বভৌম ক্ষমতা দু ধরনের বা দু রকম, দুজনের কাছে থাকবে এরকম কখনো হয় না, বা তিনজনের কাছে থাকবে, অনেকের কাছে থাকবে, এরকম হয় না। একাধিক সার্বভৌমতা থাকা সম্ভব নয়। একক সার্বভৌমতার অভাবে রাষ্ট্রের সংহতি, ঐক্য, স্থায়িত্ব বিনষ্ট হতে পারে। যদি সার্বভৌমতা একক না হয়, অনেকের হাতে তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের স্থায়িত্ব বিনষ্ট হবে, ঐক্য বিনষ্ট হবে, সংহতি বিনষ্ট হবে। তবে বহুত্ববাদীরা অন্য কথা বলে। আমি প্রত্যেকটা দেখো বৈশিষ্ট্যের পিছনে একটা করে তার যে
ব্যাকডোর যেগুলো হচ্ছে খামতি, সেগুলো বলে দিয়েছি। এককত্ব কথা বললে হলো একাত্মবাদীরা বলছে, কিন্তু বহুত্ববাদীরা বলছেন যে না, আমি পরে আলোচনা করছি যে সার্বভৌমতা একক ভাবে একজনের কাছে থাকতে পারে না। ব্যাপকতা, রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম ক্ষমতা হচ্ছে সর্বত্রই বিরাজমান। কোনো একটা অংশে প্রয়োগ হবে, আবার কোনো একটা অংশে প্রয়োগ হবে না, এরকম কখনো নয়। সকল ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের উপর এর ক্ষমতা প্রযোজ্য। আইন অমান্য করলে রাষ্ট্র কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। এটা হচ্ছে ব্যাকডোর, মানে হচ্ছে এর খামতি। অনেকে বলছে যে আইন অমান্য করলে রাষ্ট্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না, কারণ যেটা ডেমোক্রেটিক বা যেটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা বলছে, তাদের বক্তব্য হচ্ছে যে ব্যক্তি স্বাধীন হবে, তার যে স্বাধীনতা হস্তক্ষেপ করা রাষ্ট্রের ঠিক হবে না। তো যাই হোক, সব মিলিয়ে এই বৈশিষ্ট্যগুলো আমি এখানে তুলে ধরেছি। মানে বোঝা গেছে তো বৈশিষ্ট্যগুলো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ সব? কোনো অসুবিধা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। না না, কোনো অসুবিধা হচ্ছে না। খুব তাহলে ভালোভাবে ঠিক বুঝে আছে যাচ্ছে। সকালে। হ্যাঁ, হ্যাঁ। এবার পরবর্তী যে বিষয়টা হচ্ছে আইন অনুমোদিত ও বাস্তব সার্বভৌমিকতা, যেটা ডিজুরে অ্যান্ড ডিফ্যাক্টো। তো আইন অনুমোদিত সার্বভৌমিকতা কি? এটি হলো একটি আইনগত ধারণা। কোন সংস্থা বা প্রতিষ্ঠানের দ্বারা আইনের মাধ্যমে রাষ্ট্রের চরম ক্ষমতার প্রতিফলন ঘটলে তাকে আইনগত সার্বভৌমত্ব বলে। অর্থাৎ আইনের মাধ্যমে যে চরম ক্ষমতা প্রকাশ ঘটে তাকেই আইনগত সার্বভৌমত্ব বলে। এই আইনের দ্বারা ঘোষিত আদেশ কেউ অমান্য করতে পারে না, অন্য কোনো আইনই এই সার্বভৌম আইনের ঊর্ধ্বে নয়। যদি উদাহরণ হিসেবে আমরা দেখি, তাহলে দেখবো ব্রিটেনের রাজা সমেত পার্লামেন্ট এরূপ সার্বভৌমত্বের উদাহরণ। ইংল্যান্ডে এমন কোনো আইন নেই যা পার্লামেন্ট পাস বা বাতিল করতে পারে না। অর্থাৎ ইংল্যান্ডে পার্লামেন্টই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং সার্বভৌম ক্ষমতার আহ, কর্তৃপক্ষ, একমাত্র কর্তৃপক্ষ। যে কর্তৃপক্ষ ব্রিটেনের মধ্যে যে কোনো আইন যে কোনো সময় বাতিল করে দিতে পারে, আবার যে কোনো আইন তারা পাস করে সেটাকে প্রয়োগ করতে পারে। তো এই ধরনের সার্বভৌমত্বকে আইনগত, অর্থাৎ সেটা আইনের ভিত্তিতে, সংবিধানের ভিত্তিতে তৈরি করা হয় বলে তাকে আইনগত সার্বভৌমিকতা বলে। বাস্তব সার্বভৌমতা কি? বাস্তব সার্বভৌমতা বলতে বোঝায় যে আইন অনুসারে সার্বভৌম নয়, অথচ বাস্তবে চূড়ান্ত ক্ষমতা ভোগ করে। অর্থাৎ সংবিধান অনুসারে, আইন অনুসারে সে সঠিক কর্তৃপক্ষ না হলেও প্রকৃতপক্ষে সেই ক্ষমতা ভোগ করে। বাস্তবে সার্বভৌমিকতা প্রকৃত সার্বভৌমতা কিছুদিন ক্ষমতায় থাকার পর আইন অনুমোদিত হয়। অর্থাৎ অনেক সময় দেখবে জোর করে ক্ষমতা দখল করলে সেটা আইনগত নয়, আইনের ভিত্তিতে হয় না, তবুও কিছুদিন চলার পর, কিছুদিন যাওয়ার পর সেটা আইনগত স্বীকৃতি লাভ করে। আইনগত পদ্ধতি যেমন নির্বাচনের মাধ্যমে বা আইন বহির্ভূত পদ্ধতি যেমন সফল বিপ্লবের মাধ্যমে। যেটা আইনগত বা আইনের ভিত্তিতে সার্বভৌমত্ব অর্জন করে সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে। সাধারণ নির্বাচনে জনগণের দ্বারা, ভোটের দ্বারা প্রতিনিধি নির্বাচনের মধ্যে সরকার গঠন করে, সেটা হচ্ছে আইনগত সার্বভৌমিকতা। আবার অনেক সময় বিপ্লবের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটে, আমরা ইতিহাসে দেখেছি। তো বিপ্লবের মাধ্যমে যখন সরকারে আসে তখন কিন্তু তার আইনগত স্বীকৃতি থাকে না, কিছুদিন যাওয়ার পর জনগণ সেই সরকারকে মেনে চলতে বাধ্য থাকে বা সেই রাজাকে মেনে চলতে বাধ্য হয়ে পড়ে, তখন সেটা আইন ধীরে ধীরে আইনগত স্বীকৃতি লাভ করে। তো যাই হোক, যদি বাস্তব সার্বভৌমিকতা উদাহরণ দিতে হয় তাহলে আমরা ভারতবর্ষের উদাহরণ দিতে পারি। ভারতবর্ষের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হলেন বাস্তবিক পক্ষে সার্বভৌম, অর্থাৎ শাসন বিভাগের প্রধান। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা কি দেখি? রাষ্ট্রপতির শাসন কিন্তু
আর চূড়ান্ত নয়। রাষ্ট্রপতি বাস্তবে শাসন করতে পারেন না, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত মন্ত্রিসভা আর প্রকৃত শাসন ক্ষমতা ভোগ করেন। তো এ গেল আইন অনুমোদিত এবং বাস্তব সার্বভৌমিকতা। এবার আমরা আলোচনা করব সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব। আজকে এত আওয়াজ হচ্ছে। তো সার্বভৌমিকতা একাত্মবাদী তত্ত্ব যদি আমরা আলোচনা করি, প্রথমে এখানে জন অস্টিনের নাম আছে। তিনি হলেন অন্যতম প্রবক্তা। জন অস্টিন তার যে বিখ্যাত গ্রন্থ লেকচার অন জুরিসপ্রুডেন্স, নামটা মনে রাখবে, সেখানে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের আলোচনা করেছেন। এই আলোচনা করতে গিয়ে তিনি হবস ও বেনথামের দ্বারা প্রভাবিত হয়েছেন। আমরা দেখেছি হবস আইনগত সার্বভৌমিকতার কথা বলেছেন, আর সেখানে একাত্মবাদী মানসিকতা ছিল। এই দুজনকে অনুসরণ করে অস্টিন আইন ও প্রথার মধ্যে পার্থক্য নির্ণয় করেছে। আইন কি, প্রথা কি? আইন হচ্ছে পরিকল্পিতভাবে সকলের অনুমতির দ্বারা গঠিত একটি ব্যবস্থা। প্রথা হচ্ছে যেটা পরম্পরাগত ইতিহাস মানে প্রাচীনকাল থেকে চলে আসছে সেটা। তার মতে আইন হচ্ছে অধস্তনের প্রতি ঊর্ধ্বতনের আজ্ঞা বিশেষ, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় নিম্নতন কর্তৃপক্ষকে আদেশ করবে, আজ্ঞা দিবে, সেটা হচ্ছে আইন। এর সঙ্গে নৈতিক সূত্র বা প্রচলিত প্রথার কোনো সম্পর্ক নাই। এখানে কোনো নৈতিকতা চলবে না, ভালো মন্দ, খারাপ বা ঠিক বেঠিক এগুলো চলবে না। আইনে যেটা প্রতিষ্ঠিত, যেটা লিখিত থাকে, সেটাই হচ্ছে আর কর্তৃপক্ষ। রাষ্ট্রের মধ্যে সার্বভৌম শক্তি হচ্ছে চরম চূড়ান্ত শক্তি, আর এই কারণে সার্বভৌমের আদেশই হচ্ছে আইন। আর অস্টিন সেজন্য আইনকে সার্বভৌমের একমাত্র উৎস বলে তিনি মনে করেন, যেটা হবস তার আইনগত সার্বভৌমিকতার বিষয়ে বলেছেন। অস্টিন কি বলেছেন? যদি কোনো সুনির্দিষ্ট উচ্চ মানবীয় কর্তৃপক্ষ অনুরূপ কোনো কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রকাশ্যে অভ্যস্ত না হয়, বরং সমাজে অধিকাংশ জনগণের কাছ থেকে তিনি স্বভাবজত সেই কর্তৃপক্ষ আনুগত্য লাভ করে, তবে সেই নির্দিষ্ট উচ্চ কর্তৃপক্ষ হলো সেই সমাজের সার্বভৌম, এবং উক্ত সার্বভৌমকে নিয়ে গঠিত সমাজ হলো রাজনৈতিক ও স্বাধীন। এটা আমি আগেও সংজ্ঞাটা বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করলে মোটামুটি সার্বভৌমতার একটা সঠিক ধারণা আমরা পেয়ে যাব। অস্টিনের সংজ্ঞা ব্যাখ্যা করলে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সে বৈশিষ্ট্য কি? প্রতিটি স্বাধীন রাজনৈতিক সমাজ কোনো না কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মাধ্যমে পরিচালিত হয়ে তাকে যে বা যারা সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে। সার্বভৌম ক্ষমতার অধিকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্বভাবতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ কারো আনুগত্য স্বীকার করে না এবং কারো ইচ্ছায় পরিচালিত হয় না, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা চরম ও অসীম। সার্বভৌম ক্ষমতার সুনির্দিষ্ট একটা স্পষ্টভাবে নির্দিষ্ট করা থাকে। এই ক্ষমতার অধিকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ সাধারণ জনগণের মতো অনির্দিষ্ট বা নৈব্যক্তিক নয়। সার্বভৌম ক্ষমতা একক সত্তা বিশিষ্ট। সার্বভৌমের বৈশিষ্ট্যে আমরা যেগুলো আলোচনা করি সেগুলো কিন্তু এগুলো রিপিট হচ্ছে। এই ক্ষমতা অবিভাজ্য, একে বিভক্ত করা যায় না। জনগণের সহজাত আনুগত্যই সার্বভৌমত্বের মানদণ্ড। জনগণ স্বতঃস্ফূর্তভাবে সার্বভৌম শাসকের প্রতি আনুগত্য পোষণ করেন। এই একাত্মবাদী তত্ত্বের প্রবক্তা কারা? অস্টিন তো আছেই, তার সাথে বোভিন, হবস, ব্ল্যাকস্টোন, এই নামগুলো মনে রাখবে, এগুলো আছে অপশনে। এই অস্টিনের যে একাত্মবাদী তত্ত্ব, সেই একাত্মবাদী তত্ত্বের কিন্তু সমালোচনা করা হয়েছে। সমালোচকদের মধ্যে অন্যতম হলেন গার্নার, সিজউইক, ল্যাস্কি, হেনরি মেইন। এরা কি বলছেন? অস্টিনের সার্বভৌম মূলত আইনগত সার্বভৌম। তিনি রাজনৈতিক সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন। এত আওয়াজ আসছে। তার সার্বভৌমত্বের ধারণা দিতে গিয়ে প্রথাগত বিধানগুলো সম্পূর্ণভাবে তিনি উপেক্ষা করেছেন, অর্থাৎ প্রথা, রীতিনীতি যেগুলো রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো কিন্তু অস্টিন অবজ্ঞা করেছেন।
তার মতে সার্বভৌম ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, আর অন্যান্য সকল ক্ষমতা সেই ক্ষমতার অধীন। কিন্তু আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্ব স্বীকার করা হয়েছে, বা বহুত্ববাদীদের মতে শুধু রাষ্ট্রই কেবলমাত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে তা নয়, রাষ্ট্রের মধ্যে অবস্থানকারী বিভিন্ন সংস্থা সংঘ তারাও সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে। অস্ট্রেলিয়ার সার্বভৌমের ধারণা বর্তমানে অচল বলে অনেকে মনে করেন, কারণ রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতার উপর তিনি ভিত্তিশীল, অর্থাৎ রাষ্ট্র বল প্রয়োগের মাধ্যমে যে আইনগত সার্বভৌমতা সেটা প্রয়োগ করবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বল প্রয়োগের যে চিন্তা ভাবনা সেটাকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। এখানে বর্তমানে ওয়েলফেয়ার স্টেটের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। তো যাই হোক, এগুলো হচ্ছে একাত্মবাদীর সমালোচনা। এবার সার্বভৌমিকতা সম্পর্কে যে বহুত্ববাদী তত্ত্ব সেগুলো নিয়ে আলোচনা করব। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই বহুত্ববাদী তত্ত্বের উদ্ভব ঘটে। অধ্যাপক মেইনল্যান্ড, ল্যাস্কি, হবসন, জিডিএইচ কোল, লিন্ডসে, বার্কার, ম্যাকাইভার এরা হচ্ছেন এই বহুত্ববাদী তত্ত্বের প্রবক্তা। তারা মনে করেন যে সামাজিক সংগঠনগুলি রাষ্ট্র কর্তৃক সৃষ্টি হয়নি, সংঘগুলির নিজস্ব সত্তা আছে। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যে অন্যান্য সংগঠন বা সংস্থা আছে তারাও কিন্তু রাষ্ট্রের মতো কাজ করে। রাষ্ট্রের মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে তার নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা তাদেরকে করে দেওয়া। কিন্তু শুধুমাত্র রাষ্ট্র নয়, রাষ্ট্র বাদ দিয়েও বিভিন্ন সংঘ বা সংগঠন বা সমিতিগুলিও কিন্তু ব্যক্তিদের ব্যক্তিত্ব বিকাশে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহযোগিতা করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সেই কারণে শুধুমাত্র রাষ্ট্রই সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে, রাষ্ট্রই তার নাগরিকদের পরিচালনা করবে, এটা কিন্তু ঠিক নয়। বিভিন্ন সংঘ বা সংস্থা বা সমিতি তাদের যে সদস্য আছে তাদের উপরে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে বহুত্ববাদীরা মনে করেন। এই কারণেই অন্যান্য সংঘের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা অধিকারী রাষ্ট্রের নেই বলে একাত্মবাদীরা মনে করেন। কিন্তু বহুত্ববাদীরা মনে করেন, কারণ অন্যান্য সংঘ বা সংগঠন তারা কিন্তু স্বাধীন। রাষ্ট্র যেমন সংঘমূলক কর্তৃত্ব, অন্যান্য সংঘগুলো তাই, আর কর্তৃত্ব রাষ্ট্রের একচেটিয়া নয়। অর্থাৎ যেটা আমি বললাম যে একজন নাগরিকদের জন্যই তো রাষ্ট্র, রাষ্ট্র যে উদ্দেশ্য তৈরি হয় সেই উদ্দেশ্য পূরণে বিভিন্ন সংঘ বা সংস্থাগুলো ভূমিকা পালন করে। তো সেই জন্য শুধুমাত্র রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া হবে, অন্যান্য সংস্থা বা সংঘ বা সংগঠনকে কেন ক্ষমতা দেওয়া হয় না, এটা বহুত্ববাদীরা বলেন। তাদের এই বক্তব্যের যদি আলোচনা করি আমরা, তাহলে কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। বহুত্ববাদীরা কি বলেন যে রাষ্ট্র বিলোপের পক্ষে নন, এরা রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাক, অন্যান্য সংগঠনই সমাজ চালাবে বা জনগণকে পরিচালনা করবে, এটা তারা কিন্তু বলছে না। কি বলছে? এরা রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে, তবে পাশাপাশি রাষ্ট্রের যে সার্বভৌমত্ব সেটাকে ধ্বংস করতে তারা চায়। অন্যান্য সংগঠনও সেই সার্বভৌমত্ব থাকবে, রাষ্ট্রের মতো অন্যান্য সংগঠন হচ্ছে আর সমপর্যায়ে। অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র সকল প্রকার আবশ্যিক ক্ষমতা বিভিন্ন সংঘের মধ্যে বন্টন করে দেওয়া আছে। অর্থাৎ রাষ্ট্র যে সমস্ত ক্ষমতাগুলো ভোগ করে সেই ক্ষমতাগুলি সমাজে যে অন্যান্য সংগঠন আছে বা সংস্থা আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত বলে তারা মনে করে। বহুত্ববাদ রাষ্ট্র সমাজকে অভিন্ন সত্তা বলে মনে করে। এই মতবাদ অনুসারে রাষ্ট্রকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক প্রভৃতি সংঘের এক সংযুক্ত রূপ বলে তারা মনে করেন। অর্থাৎ রাষ্ট্র একক সত্তা নয়, এর মধ্যে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় যে সংস্থাগুলো আছে তাদেরকে নিয়ে রাষ্ট্র গঠিত, সেই জন্য তাদেরও গুরুত্ব দেওয়া উচিত। এই মতবাদ অনুসারে সংঘের মধ্যে মানুষের সত্তা বিকাশ লাভ করে, শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে নয়, তাই সংঘের ভূমিকা রাষ্ট্রের মতোই হওয়া উচিত। বহুত্ববাদীরা মনে করেন যে সার্বভৌমত্ব কেবল রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়, অন্যান্য সংঘেরও বৈশিষ্ট্য বা সংগঠন বা সংস্থারও বৈশিষ্ট্য। আর এইসব সংঘের সার্বভৌমত্বই রাষ্ট্রের চূড়ান্ত, চরম ও অপ্রতিহত ক্ষমতার সীমানা নির্দেশ করে। অর্থাৎ এই সংঘগুলো রাষ্ট্রের যে বিভিন্ন চরম ক্ষমতা, অনেক সময় সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্র অন্যায় কাজ করে থাকে, সেগুলোকে
আর এই সংঘের যে সার্বভৌমিকতা, সেই সার্বভৌমিকতা দ্বারা কন্ট্রোল করা সম্ভব হয়। এবার আমরা আলোচনা করবো জনগণের সার্বভৌমিকতা। এই তত্ত্ব অনুসারে জনগণ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এই ক্ষমতা ভোগ করে। আমরা জানি যে রুশো জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন এবং জেফারসন 1762 সালে জনগণের সার্বভৌমিকতা তত্ত্ব প্রচার করেন এবং সে সময় সেটা জনপ্রিয়তা লাভ করে। রুশো কি বলেছেন? রুশো বলেছেন যে জনগণের সমষ্টিগত ইচ্ছা বা সাধারণ ইচ্ছাকে সার্বভৌম ক্ষমতা বলা হয়। অর্থাৎ জেনারেল উইল, রুশো, তারপর আমি যখন রুশো পড়াবো তখন সেটা বিস্তারিত আলোচনা করব। সেই জেনারেল উইলকেই তিনি সার্বভৌম বলেছেন। জেফারসন কি বলেছেন? তিনি জনগণকে রাষ্ট্রবিরোধিতার অধিকার প্রদান করেছেন। জনগণের সার্বভৌমতাকে গণতন্ত্রের মূল ভিত্তি বলে মনে করা হয়। অর্থাৎ জনগণ যদি মনে করেন যে রাষ্ট্র যে ক্ষমতা প্রয়োগ করছে সেই ক্ষমতা জনগণের বিরুদ্ধে বা জনগণের মঙ্গলের বিরুদ্ধে, তাহলে জনগণ তার বিরোধিতা করতে পারেন, বিদ্রোহ করতে পারেন বলে জেফারসন মনে করেন। এবার সার্বভৌমতার উপর আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে নিয়ন্ত্রণ, কোনো কিছু অনিয়ন্ত্রিত হতে পারে না, সে ব্যাপারে আমরা আলোচনা করব। এখানে মূলত যে বহুত্ববাদীদের ধারণা সেটা উঠে আসবে। বহুত্ববাদীরা মনে করেন যে অসীম চূড়ান্ত নিরঙ্কুশ রাষ্ট্রীয় সার্বভৌমতা স্বীকার করা হবে না। সার্বভৌমতা অসীম চূড়ান্ত নিরঙ্কুশ হতে পারে না। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাই সীমাবদ্ধ সার্বভৌমতা তত্ত্ব প্রচার করেন। আভ্যন্তরীণ দিক থেকে যেমন রাষ্ট্র সীমাবদ্ধ হবে রাষ্ট্রের সদস্যের অধিকার দ্বারা, এবং বাহ্যিক অন্যান্য রাষ্ট্রের অধিকার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমতা সীমাবদ্ধ। বাস্তবে যদি আমরা দেখি যে আভ্যন্তরীণ দিক থেকে রাষ্ট্রের যে সদস্য বা নাগরিকদের যে অধিকার, সেই অধিকার বজায় রাখা বা অধিকার তাদের মেটানো, সেটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম মূল কর্তব্য। আর সেই কর্তব্য পালন করতে গিয়ে রাষ্ট্র যে তার সার্বভৌম ক্ষমতা তাকে সংকুচিত করেছে। অর্থাৎ চূড়ান্ত নয় বা নিরঙ্কুশ নয়, অসীম নয়। ঠিক একই রকম বাহ্যিক দিকে যদি আমরা দেখি, তাহলে রাষ্ট্রের যে অধিকার, অন্যান্য রাষ্ট্রের যে অধিকার বা এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক ভিত্তিতে অনেক সময় সার্বভৌমতা সীমাবদ্ধ হয়। আভ্যন্তরীণ ক্ষেত্রে কিভাবে? বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান বা অনুশাসন, নৈতিকতা, সামাজিক প্রথা, রীতিনীতি, জনমত ইত্যাদির দ্বারা সার্বভৌমতা সীমাবদ্ধ। কোন সরকার যদি মনে করে যে না, ধর্মীয় অনুশাসন মানবো না, নৈতিকতা মানবো না, আইনের দ্বারা যে ক্ষমতা আমরা ঠিক করেছি বা যে আইন আমরা সর্বসম্মতিক্রমে ঠিক করেছি সেটাই প্রয়োগ করতে হবে, কিন্তু তা নয়। তার জলজান্ত উদাহরণ যদি আমরা দেখি, বর্তমান ভারতবর্ষে যে কৃষি বিল, কৃষি বিল তো সর্বসম্মতিভাবে পাশ করা হয়েছে, সেখানে আইন তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে প্রয়োগ হলো না। তার একমাত্র কারণ হলো জনগণ চাইলো না। তো কোন সরকার যদি এ ধরনের জনগণের কে উপেক্ষা করে বা এই সমস্ত নৈতিকতা, সামাজিক প্রথা, রীতিনীতিকে যদি উপেক্ষা করে, তাহলে দেখা যাবে যে আগামী নির্বাচনে সেই সরকার থাকছে না, সেটা একটা ভয় থাকে। এছাড়াও সংবিধান ও সাংবিধানিক আইন দ্বারা সার্বভৌমতা সীমাবদ্ধ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরোধী কোনো আইন পাস হতে পারে না। যদি কোনো আইন পাস হয়েও যায় সংবিধান বিরোধী বা সংবিধানকে অবজ্ঞা করে, তাহলে যুক্তরাষ্ট্রের যে আদালত থাকে, সুপ্রিম কোর্ট, তাকে নাকচ করে দেয়। এছাড়া রাষ্ট্র বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলির উপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না। বিভিন্ন যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্বাধীনতা আছে, তাদের নিজস্ব সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে তারা পরিচালিত হয়। তো সেই কারণে এদিক থেকে আর রাষ্ট্রের অভ্যন্তরে যে সার্বভৌম ক্ষমতা সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবার যদি বাহ্যিক দিকে থেকে, তো বাহ্যিক দিকেও দেখবো আমরা বিভিন্ন যে আন্তর্জাতিক আইন, সন্ধি, চুক্তি, বিশ্ব জনমত, তার দ্বারাও কিন্তু সার্বভৌম ক্ষমতা নিয়ন্ত্রিত হয়। সাংস্কৃতিক, বাণিজ্যিক ইত্যাদি ক্ষেত্রে রাষ্ট্রগুলি পরস্পরের উপর তাদের সার্বভৌম ক্ষমতাকে সংকুচিত, তাদের পরস্পরের উপর যে নির্ভরশীলতা, সেটা সার্বভৌম ক্ষমতাকে সংকুচিত করেছে। অর্থাৎ যে ইকোনমিক পলিসি, অনেক সময় দেখা যায়, যদি বাস্তবে যদি দেখা যায় যে ভারতবর্ষ কোনো আমেরিকান প্রোডাক্ট অ্যালাউ করবে না বা কোনো ব্রিটিশ প্রোডাক্ট অ্যালাউ করবেন না,
তাহলে কিন্তু আমেরিকার যে ইকোনমি, সেটা ইকোনমি কিন্তু ধ্বংস হয়ে যাবে, তাদের অনেকটা গ্র্যাপ ডাউন হবে। সাধারণ একটা উদাহরণ আমরা যদি দেখি, যে মাঝখানে করোনার মধ্যে বা আগে পরে চাইনা দ্রব্য বর্জন, এরকম একটা ন্যারেটিভ শুরু হয়েছিল। এর ফলে চায়নার কিন্তু অনেক ইকোনমিক লস হয়েছে। কারণ ভারতবর্ষের যে জনসংখ্যা, সেই দৃষ্টিতে ভারতবর্ষ একটা হচ্ছে বড় মার্কেট। আর সেই মার্কেটে যদি কোনো রাষ্ট্র তার পণ্য বা দ্রব্য সামগ্রী সেল করতে না পারে, তাহলে তাদের লস। তো এরকম কিছু ইকোনমিক বা বাণিজ্যিক বিষয় আছে, যেটা বাহ্যিক যে সার্বভৌম ক্ষমতা, সেই বাহ্যিক সার্বভৌম ক্ষমতাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এছাড়াও সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতি বা নির্দেশ, সেগুলো সার্বভৌমতাকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সমস্ত ঘোষণাগুলো থাকে, সেগুলো বেশিরভাগ রাষ্ট্র অনেক সময় মেনে নেয় তার সার্বভৌমতাকে সংকুচিত করে। তো যাই হোক, মোটামুটি আজকে যে টপিক, 5টা টপিক আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সবগুলোই মোটামুটি। যদি কারো কিছু প্রশ্ন থাকে বা কিছু জানা থাকে তাহলে বলো, নাহলে আজকে বিকেলের মধ্যে প্রশ্ন দিব। আহ বিকেলে যদি দুপুরের মধ্যে রেডি করতে পারি, তাহলে দুপুরের মধ্যে দিয়ে দিব। তোমরা পরীক্ষাটা আজকেই দিবে, তাহলে রাতে আর একটা ক্লাস নেবো, আমি চেষ্টা করবো নেওয়ার। ঠিক আছে।